সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। 24-এর শহীদ স্কুল ছাত্র মোহাম্মদ শাহরিয়ার হাসান আলভী 4 আগস্ট মিরপুর 10 নম্বরের কাছে পুলিশের গুলিতে শহীদ হন আলভী। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি তিনি। তার মুখ থেকেই শুনতে চাই সেই দিনের বেদনাক্লান্ত স্মৃতি। আবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি BM মিলাদ উদ্দিন। কেবল বিরোধী রাজনীতি করতেন বলে হাসিনা আমলে ব্যাপক নিপীড়নের শিকার হন তিনি। তার মুখ থেকেও শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। BM মিলাদ উদ্দিন, আপনাকেও স্বাগত জানাই। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মিলাদ উদ্দিন ও শহীদ শাহরিয়ার হাসান আলভীর উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। নবম শ্রেণীর মেধাবী ছাত্র শাহরিয়ার হাসান আলভীর স্বপ্ন ছিল প্রকৌশলী হবার, কিন্তু সেই স্বপ্ন নিভে গেছে 24-এর 4 আগস্ট পুলিশের নির্মম বুলেটে। মিরপুরের বাসিন্দা মোহাম্মদ আবুল হাসান ও সালমা বেগম দম্পতির একমাত্র ছেলে আলভী পড়াশোনা করত দেশ পলিটেকনিকে। ছোটবেলা থেকেই অদম্য আর সাহসী আলভীকে খুব যত্নে লালন পালন করছিলেন হাসান সালমা দম্পতি। ধর্মীয় ও পারিবারিক অনুশাসনের পাশাপাশি তাকে নৈতিকভাবেও শিক্ষিত করতে চেষ্টা করেন তারা। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে অগ্নিগর্ভ হয়ে ওঠে বৃহত্তর মিরপুর এলাকা। বন্ধুদের সঙ্গে আলভীও যোগ দেয় ছাত্র আন্দোলনে। হাসিনার পতনের একদিন আগে 4 আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এই কিশোর। BM মিলাদ উদ্দিনের বাবার নাম ফসি উদ্দিন ভূঁইয়া ও মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তার জন্ম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের খোরারপাড়া ভূঁইয়া বাড়িতে। স্থানীয় স্কুল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে যথাক্রমে SSC ও HSC পাশের পর 2004-2005 সেশনে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। সর্বশেষ তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালে মাস্টার্স ফাইনাল পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্র থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে মিলাদকে। এরপর ডিবি হেফাজতে থাকা অবস্থায় ছাত্রলীগ নির্মম নির্যাতন চালায় তার ওপর। সেই থেকে রাজপথে বহুবার নিপীড়নের শিকার হয়েছেন জাতীয়তাবাদী রাজনীতির এই লড়াকু সৈনিক। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। আবুল হাসান, আপনার একমাত্র পুত্র আলভী। জি। 4 আগস্ট 2024। জি। কি ঘটেছিল আসলে সেই দিন? আপনি আপনার সন্তানের শহীদ হবার খবর কিভাবে পেলেন, কখন পেলেন? সে কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল? আলভী আসলে যখন আন্দোলন শুরু হয়, শুরু থেকেই সে প্রতিদিন আন্দোলনে যেত। আমি 3 তারিখ রাতে ওকে বললাম যে বাবা, এরকম একটা ঘোষণা আসছে, আগামীকালকে কিন্তু অনেক গোলাগুলি হবে, কালকে বাসা থেকে বের হয় না। আমি রাত্র 11টার দিকে শেষ দেখা হয় 3 তারিখ রাত 11টায়। আমি ওকে বললাম যে বাবা, একটু কালকে অনেক গোলাগুলি হবে, এরকম একটা নির্দেশ আসছে গুলির, তা তুমি বাসা থেকে বের হও না। কেন? ঠিক আছে আব্বু, জি আব্বু। আর যা কিছুই বলতাম, জি ইনশাল্লাহ, আর হবে না, আর করব না, এই ধরনের কথা ওর মুখে ছিল। তা আমি ছোট একটা চাকরি করি প্রাইভেট হসপিটালে। আমি প্রতিদিনের ন্যায় আমি সকালবেলা 9টা থেকে বাসায় থেকে বের হয়ে গেছি। ও 10:30টার দিকে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে ছোটো বোন আলিফাকে বলতেছে, আলিফা আম্মু কোথায়? বলতেছে আম্মু ছাদে। তা বলে আম্মুকে গিয়ে বলো আমার 20টা টাকা লাগবে। পরে আলিফা ওর আম্মুর কাছে চলে গেছে যে ভাইয়া 20টা টাকা চাচ্ছে। বলতেছে ওর আম্মু বলতেছে যে পরোটা ডিম ভাজি আছে, তোমার ভাইয়াকে আগে খেতে বলো। তো বলতেছে না, ভাইয়া বলতেছে নাস্তা খাবে না, 20টা টাকা চাচ্ছে। পরে ওর আম্মু বললো যে 20 টাকা তো নাই, আমার কাছে 100 টাকা আছে, এটা ভাইয়াকে দিয়ে দাও। ওই 100 টাকা নিয়ে ও বের হয়ে গেছে বাসার থেকে।
প্রতিদিন 2টার পরে বাসায় লাঞ্চ করার জন্য আসি, কিন্তু ওই দিন রাস্তায় অনেক গ্যাঞ্জাম, আসতে পারি না। অনেক কষ্ট করে আমি 3:30 পৌনে 4টার দিকে আপনি বাসায়। কোন হসপিটালে? আমি মিরপুর জেনারেল হসপিটালে, একটা প্রাইভেট হসপিটালে চাকরি করতাম। তো আমি পরে ওখান থেকে যখন আসি বাসায় এসে, মানে আমার আসতে যে রাস্তায় যে বেগ পাইতে হয়েছে, রাস্তার যে পরিস্থিতি আমি দেখছি, এগুলো দেখে এসে বাসা জিজ্ঞেস করলাম আলভি কই? ওর মা বলতেছে তো সকালবেলা বের হয়েছে, এখনো আসে নাই। তখন থেকে আমার মনের ভিতরে অনেক ভয় কাজ করতেছে। বা ওর আম্মু বলতেছে টেনশন করো না, ও তো 5টার দিকে একজন আরবি শিক্ষক আসে আমাদের বাসায় ছেলেকে এবং মেয়েকে আরবি পড়ানোর জন্য, যে এই সময়ে হয়তো বা চলে আসবে। কিন্তু আরবি শিক্ষক আসছে, মেয়ে পড়তে বসছে, ছেলে আর আসতেছে না। তখন আমরা ওর ছোট মানুষ তো, 9ম শ্রেণীতে পড়তো, আমরা ওকে কোনো ফোন দিই নেই। ওর বন্ধু বান্ধব যারা আছে, যাদের সাথে ও চলাফেরা করে, তাদেরকে আমরা ফোন দিছি। ওই সময় কেউ ফোন রিসিভ করতেছে না। 5টা বেজে গেল, 6টা বেজে গেল, মাগরিবের আজান হচ্ছে। তখন আমি শুধু উজু করতেছিলাম, আর হচ্ছে যে 5, 5:30টার পর থেকে আমার ভিতরে অস্থিরতা কাজ করতেছে। আমি বেলকনিতে শুধু হাঁটাহাঁটি করতেছি, আর মনে হচ্ছে যেন আমার খুব বিপদ, এরকম কোনো সংকেত আমার ভিতরে কাজ করতেছে। উজুখানার থেকে যখন বেরোয়েছি, এর মধ্যেই আওয়াজ শুনতেছি রিক্সার, মানে ছেলেরা, আলবির আব্বু কোথায়, আলবির আম্মু কোথায়, আলবিকে নিয়ে আসছি। পরে দৌড়ে গিয়ে আমি সামনের সাইডে থাকি, বেলকনিতে গেলাম। বেলকনিতে দেখতেছি একটা অটোরিকশার পরে আমার ছেলে শোয়ানো, 7-8 জন লোক একটা কাপড় দিয়ে ওকে ঢেকে নিয়ে আসছে অটোরিকশায়। এরপরে আমি ওই সময় একটা জোরে একটা চিক দিছি, চিক দিয়া দৌড় দিয়ে নিচে নামছি। ওর আম্মু তখন ছাদে কাপড় আনার জন্য গেছিলো, ওর আম্মু আসছে পিছনে পিছনে। তখন দেখলাম যে বুকে ব্যান্ডেজ করা আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা কীভাবে হইলো? বলল যে ওরা 10 নম্বরে গুলিবিদ্ধ অবস্থায় পাইছে। এরপরে ওই শিক্ষার্থীরা তাকে আজমল হসপিটালে নিয়ে গেছে। ওখান থেকে বলছে যে ও আর নাই, ওকে ঢাকা মেডিকেলে মর্গে পাঠানোর জন্য বলছে, পোস্টমর্টম করানোর জন্য। এরপরে যখন হসপিটাল থেকে বের করছে, তখন কিছু শিক্ষার্থী যাদের সাথে আন্দোলনে গেছে তারা ওকে চিনছে, বলতেছে হ্যাঁ আমরা ওর বাসা চিনি, ওরা সরাসরি আমাদের বাসায় নিয়ে আসছে। বুকে ব্যান্ডেজ করা দেখলাম। হ্যাঁ। কতগুলো গুলি লেগেছিল? 2টা গুলি লেগেছে। বুকের ডান পাশ থেকে গুলি লেগে বাম পাশ থেকে বের হয়ে গেছে। আমার ছেলেকে এই অবস্থায় নিয়ে আসছে, হাজার হাজার মানুষ চলে আসছে। আশেপাশের লোকজন বলতেছে আপনার ছেলে কেন আন্দোলনে গেল, আপনি তো এখানে থাকতে পারবেন না। দেন এরপরে যেটা হয়েছে, আমি 2টা মসজিদ থেকে তাকে গোসল করানোর জন্য খাটিয়াও দেওয়া হয় নাই। বলতেছে যে আমরা সন্ত্রাসের কোনো জানাজা করতে পারবো না। মানে জানাজা পড়াতে পারেন না? জানাজা পড়া আমরা পরে অন্য একটা মসজিদ থেকে, 3য় নাম্বার একটা মসজিদ, যেগুলো পানির ট্যাঙ্কি মসজিদ, ওখান থেকে দিছে। পরে 10:30 11টার দিকে আমি দাফন করছি। ছেলের লাশ বাবা হিসেবে রিসিভ করলেন, কতটা ভারী ছিল? এটা আসলে আমি কাউকে বোঝাতে পারবো না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। এই কষ্ট, এটা ব্যথিত মানুষ ছাড়া কেউ বুঝবে না। আলভির সাথে আপনার শেষ কথা কি হয়েছিল? 3 তারিখ রাতেই আমার শেষ কথা হয়েছিল। কি বলেছিল? ও বলছিল যে ঠিক আছে বাবা, আর কোনো কিছু বললে যে ইনশাল্লাহ আর হবে না, এরকম কথা বলতো। ওই দিন রাতে আমি বলছিলাম বাবা তুমি তো আমার একমাত্র ছেলে, তুমি আন্দোলনে যাও, আমি জানি, কালকে যেও না বাবা। জি আব্বা ঠিক আছে, ইনশাল্লাহ আমি যাব না। আপনি কি বুঝতে পেরেছিলেন যে এরকম কিছু ঘটতে পারে? হ্যাঁ, ওর মা আটকায়? আসলে ছেলেরা সাধারণত বাবাকেই বেশি ভয় পায়, আর মাকে সাধারণত ছেলেমেয়েরা ফাঁকি দিতে পারে। ওর মাও তো চেষ্টা কম করেনি। ওর মাকে সান্ত্বনা দিলেন কিভাবে? মা তো পাগল ওই সময়। ওর মার কান্নার ভিডিও যদি আপনি দেখেন, ওই সময় ওর মা যখন গোসল করায় নিয়ে আসছি, তখন সে বুঝতে পারছে, শেষবারের মতো যখন দেখানোর জন্য আনা হয়েছে, ও তখন ওর মা বুঝছে যে এখন আর নাই। আর যখন এর আগ পর্যন্ত জানতো না? এর আগ পর্যন্ত বুঝতে পারে না, মতো পাগলের মতো হয়ে গেছে। তখনও বুঝতে পারে না, যখন সাদা কাপড় দেখছে তখন বুঝতে পারছে যে আমার ছেলে আর নাই। আলভির একমাত্র ছোট বোন, ও কিভাবে? ছোট বোন, সে তো মনে করেন আমার মেয়েটা, এরপর থেকে তার স্মৃতিশক্তি, আমরা সবাই টমাটাইজ, তার স্মৃতিশক্তি নাই। সে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়তো, লেখাপড়া অনেক ভালো ছিল। এখন তার পড়াশোনায় মানে কোনো কিছুই মনে থাকে না। ওর মা হচ্ছে চুলায় পাতিল দেয়া আছে, ভাত পাতিল এমনও হয় যে মাঝে মধ্যে যে চুলায় পাতিল পুড়ে যাচ্ছে। কত সময় লেগেছে আলভি শহীদ হয়েছে এটি মেনে নিতে? আমরা তো আসলে কত সময় বলতে, আমরা তো এটা এখনো মেনে নিতে পারতেছি না। শুধু একটা কথাই আমাদেরকে সান্ত্বনার সবচেয়ে বড় একটা যে জিনিস, সেটা হচ্ছে যে আমার ছেলে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন দিয়েছে।
এই দেশের মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছে। বিএম মিলাদউদ্দিন আমাদের সাথে আছেন। বিএম মিলাদউদ্দিন, গত 17 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আপনি সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। কোন জায়গা থেকে শুরু করবেন? ছাত্র রাজনীতি আমরা যারা করি, ইউনিভার্সিটিতে আমরা যখন ভর্তি হই, প্রত্যেকটা স্টুডেন্ট এবং তার পরিবারের স্বপ্ন থাকে ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হবে, পরিবারের হাল ধরবে। হ্যাঁ, তো আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, স্বাভাবিক প্রক্রিয়া অনার্স কমপ্লিট করছি। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠন হওয়ার পর আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিত্রটা ছিল ভিন্ন রকম। সেখানে যারা ছাত্র দলের জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করত, তাদের জন্য ওই সময়টা খুবই একটা ক্রিটিক্যাল মুভমেন্ট মানে আমরা ফেস করছি। আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষার সময় নতুন একটা ভবন হয়েছিল, এর আগে ওটা 6 তলা আমার কেন্দ্র পড়ছিল। তো ওই দিন সম্ভবত আমার পরীক্ষাটার টাইম ছিল 10টা কিংবা 11টা এরকম সময়। তো আমি ঠিক 15-20 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর পর আমি কেন্দ্রের এরকম গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এটা হয়েছে 2011-এর শেষের দিকে, 2012-এর প্রথম দিকে, মানে একজাক্ট টাইমটা এরকমই। তো হঠাৎ করে পরীক্ষা শুরু হওয়ার গেট বন্ধ, মানে পরীক্ষার কেন্দ্রের গেটটা বন্ধ। এর আগে আমি দাঁড়িয়েছিলাম, আমার সাথে অন্য সব পরীক্ষার্থী আছে আমাদের বেসমেট। হুট করে মানে সিভিলে 4-5 জন লোক আমার চারপাশে ঘিরে আসছে পরীক্ষার হলের সামনেই, মানে আমি ঢুকবো ভবনের ভিতরেই। তো ডিবি মানে আমার কথা হচ্ছে যে ইউনিভার্সিটির ভিতরে কিভাবে সাদা পোশাকে ঢুকে, তা আমি মনে করছি যে ওটা তো ওনারা ওনাদের কাজ করতে আসছে, এটা না করে একটা ছবি দেখতেছে, ছবি দেখতে বলতেছে এটাই মিলাদ, এটাই মিলাদ। এই কথা বলার পরই আমার এইভাবে ধরছে। এটা কেন্দ্রটা হচ্ছে ঠিক লিফটের সামনেই, মানে লিফট দিয়ে উঠলেই সামনেই। ধরার পর আমি বলতেছি যে কি সমস্যা, কি প্রবলেম, কেন অ্যারেস্ট করতেছে, আপনারা কে? এর ভিতরেই 8-10টা ছেলে আসছে বা 10-15টা এরকম হবে, বেঞ্চের পায়া দিয়ে আমার ঠিক এই বরাবর একটা বাড়ি মারছে। ডিবি পুলিশ ধরে রাখছে, এই বরাবর বাড়ি মারছে আমার পুরো এই জায়গা একদম মানে ইয়ে দিয়ে রক্ত বের হয়েছে। এরপরে হচ্ছে ওরা ধরে রাখছে, আমাকে মারছে। বাড়ি দেওয়ার পরে আমার যখন পুরো শরীরে রক্ত বেয়ে পড়তেছে, আমার কিন্তু এই ডিবি পুলিশ ধরে রাখছে। আপনার টিচাররা এগিয়ে আসেন? না, কেউই তখন এগিয়ে আসতেছে না। পুরোটা আমার ছাত্রলীগ ডিবি মানে পুলিশ, সাদা পোশাকে পুলিশ, মানে ওনারাই তো 15-20 জন হয়ে গেছে। মানে এরকম একটা আতঙ্ক, অস্ত্র উঠাই রাখছে, আবার হচ্ছে যে আমাকে ফিটাচ্ছে, মানে 4-5 মিনিট যাবৎ শুধু আমাকে মারতেছে। মানে এরকম হওয়ার পর একটা পর্যায়ে আমার শুধু এতটুকু মনে আছে যে কেউ একজন বলতেছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাও, ওরে ওখানে মেরে ফেলা হবে। একটা পর্যায়ে আমার মানে এতটুকু মনে আছে যে আমার শুধু এই পায়ের উপরে, ডান পায়ের উপরে 15 থেকে মিনিমাম 20টা, ওই সময় মানে ভাই বিশ্বাস করবেন না, আল্লাহ অলৌকিক একটা শক্তি দেয় মনে হয়, না হলে একটা বাড়ি খাওয়ার পরও যে কোনো মানুষ বেঁচে থাকবে বেঞ্চের এরকম পায়া, মানে কেউ আশা করে না। আমার সেন্স আছে। একটা পর্যায়ে আমি আর ধরে রাখতে পারি নাই, আমি পড়ে গেছি। পড়ে গিয়ে আমি মানে একদম আমি সেন্সলেস হয়ে গেছি। এর ভিতরে মানে আমি পরবর্তীতে শুনছি, আমি আর কিছুই আমার জানা নাই, একজন ম্যাডাম, উনি সম্ভবত বর্তমান রানিং আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আরেকজন হচ্ছে কাদের স্যার, হ্যাঁ উনিও চেয়ারম্যান ছিল এই কিছুদিন আগেও, ওনারা 2 জন, আর আরেকজন আসছে নাকি মোরসালিন স্যার, উনি এখন কাস্টমসে চলে গেছে। ওই 3 জন শিক্ষক এসে আমার উপরে ফোর্সে আমাকে টেনে হিস্ট্রে নাকি নিয়ে যেতে চাইছিল। এর ভিতরে ওই ম্যাডাম নাকি বলছিল ও তো মারা গেছে। পুলিশ এবং ছাত্রলীগ আর রিস্ক নিতে চায় না হয়তোবা যে মানে আমাকে নিয়ে যাবে কি না, মানে এর ভিতরে নাকি কেউ বলতেছে যে নিয়ে যাও, আবার কেউ বলতেছে যে লাশ নিয়ে কি করব। আমি তো ওখানে পড়ে আছি 1-2 ঘন্টা পর্যন্ত, আমার টোটালি কোনো সেন্স নেই, রক্ত আমার পড়তেছে। আবার পুনরায় আসছে ঘন্টাখানিক পর যে আমি বেঁচে আছি কিনা, যদি থাকে আমাকে আবার মারবে। মানে কতটা নির্মম এবং কতটা অমানুষ হইলে তারা এইরকম হইতে পারে যে একবার মেরে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার আসছে মারতে, যে আমি আসলে আমার জ্ঞান ফিরে আসছে কিনা বা আমি মারা গেছি কিনা এটা জানার জন্য। তাও তখন আসছে চাপাতি নিয়ে নাকি যে এবার আমাকে মেরেই ফেলবে। তারপরে কোথায় নিয়ে গেল? এখান থেকে আমাকে পরবর্তীতে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
তখনও কিন্তু আমার পুরোপুরি সেন্স আসে নাই, বাট ন্যাশনাল মেডিকেল রিস্ক নিতে চাচ্ছে না আমাকে রাখার জন্য, কারণ ওনাদের কাছে নিউজ আসছে যে আমাকে ওখানে ভর্তি করা হইলে ওখানেও আমাকে অ্যাটাক করা হবে। পরবর্তীতে আমার যারা সংগঠনের নেতৃবৃন্দ ছিল বা শুভাকাঙ্ক্ষী ছিল, তারা আমাকে ওয়ারির ওইদিকে একটা হসপিটালে নিয়ে গেছে। প্রায় আমি 1-1.5 মাস পর্যন্ত হসপিটালে অ্যাডমিট ছিলাম। আমার এই পা এখনও মানে এই যে আমার মানে ডান পা, আমি এখনও কিন্তু স্বাভাবিক কোনো জীবনে আসলে আসতে পারি না, কারণ ওদের নির্যাতনগুলো এরকম ছিল যে আপনাকে সুস্থভাবে জীবনে আর বাঁচতে দিবে না। আবুল হোসেন, কোন কোন স্মৃতিগুলো এখনো আটকে আছে যা ভুলতে পারেন না? বাহিরে যতক্ষণ আমি আমার কাজের মধ্যে থাকতাম, আমি সবসময় বাসায় ফোন দিয়ে, সকালে আমি স্কুলে দিয়ে আসতাম, ওরা আম্মু আবার নিয়ে আসতো। এর ফাঁকে সে টিউশনে গেছে কিনা, বাসায় আছে কিনা, কি করতেছে, সবসময় ফোন দিয়ে খোঁজ খবর নিতাম। এখন আর সেই খোঁজ খবরটা নেওয়ার মতো আর এখন আর খোঁজ নিতে হয় না। খোঁজ নিতে হয় না এখন আর সেই খবরটা নিতে পারি না। তারপরে হচ্ছে আমি বাসায় ঢুকলে সর্বপ্রথম ওর রুমে ঢুকতাম, কি করতেছে, কখন বাসায় আসছে, ফোনে তো এগুলো জানতাম। বাসায় ঢুকে সর্বপ্রথম আমি ওর রুমে যেতাম, ওর সাথে দেখা করতাম, দেন কাপড় চোপড় ঝাড়তাম, নিজে ফ্রেশ হতাম। প্রতিদিন যে বাসায় যাই, বাসায় গেলে দরজা খুললেই কিন্তু আমার ওই রুমটার কথা আমি সবসময় রুমে ঢুকে যান মাঝে মাঝে ভুল করে? হ্যাঁ, সবসময় এখনও মনে হচ্ছে যেন ওই রুমে ভুল করেও ঢুকে যাই। এই যে কিছু স্মৃতি আছে। তারপরে খাবার সময় ডাকা, একসাথে খাবার খাওয়া, এগুলো আসলে ভুলতে পারি না। আবার গ্রামে যাওয়া ঈদের সময় একসাথে, ওর মা অনেক সময় যেতে চাইতো না, বলতো আব্বু আমি তোমার সাথে যাব। এই যে স্মৃতিগুলি, এগুলো আসলে ভোলা যায় না। সে কি শহীদের স্বীকৃতি পেয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে? হ্যাঁ, রাষ্ট্রীয় স্বীকৃতি তো দিয়েছে। আপনি কি মামলা করেছিলেন? জি, আমার 2টা মামলা, একটা কোর্টে মামলা আছে, আর আমি আগস্টের 18 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা করেছি। কাদেরকে আসামি করেছিলেন? এই যে সরকারের শেখ হাসিনা সহ যারা সরকারের এই হত্যাকাণ্ডের সাথে মামলার আসামি, প্রধান আসামি শেখ হাসিনা। আবুল হোসেন, আপনার কাছ থেকে শুনবো আবারও বিএম মিলাদউদ্দিন। আপনি বলছিলেন ওসি সালাউদ্দিন আপনাকে পিটিয়েছিল। হ্যাঁ, কিছুদিন পরেই পরীক্ষার পরে দিয়ে আমাদের একটা কর্মসূচি ছিল জজ কোর্টের এখানে। আমরা কর্মসূচি বলতে কি, আমরা হচ্ছে জেলা পরিষদটা তখন ওই জায়গায় ছিল, আপনি জানেন। জেলা পরিষদের সামনে আমরা দাঁড়াইছিলাম। ওসি সালাউদ্দিন সাহেব উনি এসে আমাদেরকে একদম বেদরক পিটানো আরম্ভ করলো। পিটায় আমাদেরকে রাস্তায় ফালাই দিল। রাস্তায় ফালাই দিয়ে ওখান থেকে আমাদের 8-10 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। মানে একদম মানে টোটালি কোনো রকম কোনো মানে এজেন্ডা ছাড়া, কোনো রকম কোনো উস্কানি ছাড়া, কোনো রকম কোনো হয়রানি ছাড়া উনি মানে ওনার মতো করে এসে আমাদেরকে একদম ফিটিয়ে ওখানে রাস্তায় একদম জেলা পরিষদের সামনে কাজটা করলো। করে মানে আমাদেরকে প্রথমে মারলো, মেরে এরপরে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে যাওয়া হলো। 3-4 দিন আগে পুরা ঢাকা শহরে একটা রেড দিচ্ছে, আপনি জানেন। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে রেড দিচ্ছে, আমাদের মোবাইল চেক করতেছে। তো আমি টিটিপাড়া হয়ে বাসা যাচ্ছিলাম, আমার বাসা ছিল তখন শনিয়াকা। টিটিপাড়া থেকে একটু সামনে আসার পরে এখানে আমার রিক্সা থামিয়ে পুলিশ এরকম সাদা পোশাকই ছিল, দাঁড়া করাইলো, মোবাইল টোবাইল চেক করলো, কিছুই পাইলো না। হ্যাঁ, ওখানে হচ্ছে যে মানে আমার মোবাইলে সম্ভবত আমার দলীয় প্রোগ্রামের দিয়ে একটা ছবি পাইছিল, সেখানে এরকম মানে বেদরক মাইর। আর রাস্তার মধ্যে মারলো তো মারলোই, ইভেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। প্রায় সময় আমি হাঁটতে পারি না, আমার হাঁটতে খুব প্রবলেম হয়, আমার এই পাটা টোটালি ইনজুর্ড। আমি নর্মাল কিছুতে স্বাভাবিকভাবে বসতেও পারি না ঠিকভাবে। পরে দিয়ে বললো যে ঠিক আছে, তোকে টাকা, তুই যদি টাকা পয়সা দিস তাহলে তোরা ছেড়ে দেবো। পকেটে মেবি 20-30 হাজার টাকার মতো এরকম ছিল। তো ওখানে 20 হাজার টাকা নিয়ে গেছে, নিয়ে আমাদের পরে দিয়ে ওখান থেকে ছেড়ে দিস। আপনার উপরে যারা পরীক্ষার হলে হামলা করেছিল তাদের বিরুদ্ধে কি আপনি মামলা করেছেন? না, আমি আসলে এখন পর্যন্ত মামলা করি নাই। বিচার হওয়া উচিত। তো বিচার হওয়া অবশ্যই উচিত। আমি নিজের চোখে দেখছি যে কিভাবে নির্বিচারে স্নাইপার, হেলিকপ্টার বা কিভাবে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। 8-10 জন মানুষের মতো কিন্তু আমিও ওখানে মারা যেতে পারতাম। এবং মানে স্নাইপার দিয়ে যখন গুলি করে শনিয়াকড়া কাজলা স্পটে, হ্যাঁ, আমার একাধিকবার আমার পাশের অনেকেই মারা গেছে। হয়তো বা আল্লাহ আমার হায়াত রাখছে, আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, বেঁচে আছি। গত 17 বছর ফ্যাসিবাদের হামলার শিকার ছিলাম, নির্যাতনের শিকার ছিলাম। যে আমার একটাই কথা থাকবে বা একটাই মানুষের, জনগণের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে বাংলাদেশে এইরকম জঘন্য
ফ্যাসিবাদ যেন আর কখনো তৈরি না হয়, এবং এই ফ্যাসিবাদকে যদি প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়, তাহলে আবার নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে, নতুবা এই ফ্যাসিবাদরাই আবার দেশের ভিতরে যে কোনো একটা স্কোপে নির্যাতন, নিপীড়ন কোনো না কোনোভাবে তারা চালিয়ে যাবে। ধন্যবাদ বিলাদউদ্দিন আপনাকে, আবুল হাসান আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ শাহরিয়ার হাসান আলভী এক দুর্দান্ত কৈশোর থেকে ছুটি নিয়ে এখন ঘুমিয়ে আছেন চিরঘুমে। হাসিনার পুলিশ বাহিনীর বুলেট তাকে কেবল স্কুল থেকেই নয়, দিয়েছে জীবন থেকে ছুটি। যেই ছুটি মানেই পিতার সঙ্গে পুত্রের অনন্ত বিচ্ছেদ। এই বিচ্ছেদ জ্বালা কি করে সইছেন এই হতভাগ্য বাবা জানি না আমরা। তবে এটুকু জানি, এই হত্যা কিংবা মিলাদের মতো রাজনৈতিক কর্মীদের উপরে হাসিনার নিপীড়নের দিন শেষ হয়েছে। এখন সেসবের বিচার দেখবার অপেক্ষা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, হাসিনার সকল অপকর্মের বিচার অবশ্যই হবে এই দেশে, এই মাটিতে। সেই দিনটির অপেক্ষায় এমন হাজারো সন্তানহারা বাবা মা, এমন হাজারো নির্যাতিত মিলাদউদ্দিনরা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironnetsriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।